হ্যালো এভরিওয়ান। স্তন থেকে বা ব্রেস্ট থেকে যদি প্রেগনেন্সির আগে বা আনম্যারিড অবস্থায় যদি কিছু ডিসচার্জ হয়, সেটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। আমাদের কাছে কিছু পেশেন্ট দেখাতে আসে, মহিলা পেশেন্ট, যে স্তন থেকে হঠাৎ করে ডিসচার্জ হচ্ছে উইদাউট এনি প্রেগনেন্সি, উইদাউট এনি ম্যারিড। তো এটা একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। আমরা যদি ওই সময়টা একটু সিরিয়াসলি টেক করি, একটু যদি আমরা ডিটেলসটা দেখি, তাহলে অবশ্যই এটা পসিবল কিওর হতে পারে। যদি আমরা ইনরেসপন্সিবল থাকি, ঠিকঠাক করে না দেখি, তাহলে এটা একটা মারাত্মক ব্যাধিতেও চলে আসতে পারে, ইভেন ক্যান্সার অবধিও কিন্তু আমাদের ক্ষেত্রে আসতে পারে। তো আজকের যে আলোচনাটা হচ্ছে, ব্রেস্ট থেকে যদি কোনো ডিসচার্জ হয় বিফোর প্রেগনেন্সি বা বিফোর কোনো রকম উইদাউট এনি সাইন অফ প্রেগনেন্সি, তাহলে আমাদের কি কি লক্ষণ আসতে পারে। আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি পুরো ভিডিওটা দেখার জন্য। তার কারণ হচ্ছে, এবং অবশ্যই শেয়ার করার জন্য। তার কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম কিছু এই প্রবলেম নিয়ে অনেকজনই ভুগে, এবং এটা একটু লজ্জার খাতিরে কিন্তু এটা কাউকে শেয়ার করতে চায় না, ইভেন ডাক্তারদেরকেও শেয়ার করতে চাই না। তো এটা অন্তত এই ভিডিওটা দেখার পর আমার যা মনে হয় যে অবশ্যই কিন্তু কারো না কারো এই প্রবলেমটা থেকে কিন্তু হেল্প হবে, জানতে পারবে যে ডিসচার্জটা কি ধরনের ডিসচার্জ, কোথা থেকে কি হচ্ছে। আমি ডিটেলস নিয়ে আলোচনা করব, আপনারা অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখুন। আমি ডক্টর এমডিএস আজম, কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান, বিএইচএমএস অনার্স, মেডিকেল অফিসার, কালেচক 3 রুরাল হাসপাতাল। প্রথমত হচ্ছে ডিসচার্জের কিছু টাইপস আছে, কিছু কি ধরনের ডিসচার্জ আছে তার সেটা ডিপেন্ড করে কি রোগ হতে পারে। যদি মিল্কি ডিসচার্জ থাকে, সাধারণত মিল্কি ডিসচার্জ তখন হয় হরমোনাল কিছু ইমব্যালেন্সের জন্য স্পেশালি দেখতে পাওয়া যায়, বা মেডিকেশন কিছু হলেও মিল্কি ডিসচার্জ হয়। এটার কোনো রিস্ক, কোনো রকম রিস্ক নেই, কমপ্লিটলি লো রিস্ক এটা। যদি ক্লিয়ার ডিসচার্জ থাকে, একটা পুরো জলের মতো ডিসচার্জ হয় ক্লিয়ার, তাহলে প্যাপিলিমা হতে পারে বা ক্যান্সার মেবি হতে পারে। এটা যদি ইউনিল্যাটারাল থাকে, মানে একটা ব্রেস্ট থেকে যদি এরকম ক্লিয়ার ট্রান্সপারেন্ট একটু বেরোচ্ছে, তখন কিন্তু আমরা সাসপেক্ট করতে পারি যে এটা মেবি ক্যান্সার হতে পারে বা প্যাপিলিমা হতে পারে। এটার ক্ষেত্রে একটা মিডিয়াম হাই রিস্ক একটা থেকেই যায়। গ্রিন বা ইয়েলো যদি ডিসচার্জ হয়, তাহলে একটা ইনফেকশন বা ডাক্ট একটাসিয়া বলে একটা রোগ হয়, যেখানে ডাক্টিউলটা একটু বড় হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু ডিসচার্জ হয়। এটার রিস্ক কোনো সাধারণত কম রিস্ক থাকে। একটা ইনফেকশন যদি আমি ট্রিটমেন্ট করে, তাহলে আস্তে আস্তে কমে যায়। যদি রক্ত বেরোয়, ব্লাডি ডিসচার্জ থাকে, তাহলে আমরা কি সাসপেক্ট করতে পারি? ব্লাডি ডিসচার্জ থাকলে প্যাপিলোমা বা ক্যান্সার আমরা সাসপেক্ট করতে পারি, স্পেশালি ইউনিল্যাটারাল হলে আরো বেশি সাসপেক্টেড হয়ে দাঁড়ায়। এটার ক্ষেত্রে প্রচুর হাই রিস্ক থাকে। ব্রাউন ব্ল্যাকিস যদি ডিসচার্জ থাকে, তাহলে ডাক্ট একটাসিয়ার জন্য ব্রাউন ব্ল্যাকিস ডিসচার্জ হতে পারে। এটা রিস্ক মিডিয়াম রিস্ক থাকতে পারে, তেমন হাই রিস্ক না, তবে অবশ্যই ট্রিটমেন্টের জন্য অ্যাজ ওয়েল অ্যাজ পসিবল ডক্টরের সঙ্গে কনসাল্ট করা প্রয়োজন। যদি পুঁজের মতো ডিসচার্জ বা পাস লাইক ডিসচার্জ হয়, তাহলে ইনফেকশন বা অ্যাবসেসের জন্য হতে পারে। সাধারণত রিস্কটা হচ্ছে মিডিয়াম রিস্ক থাকতে পারে। ইউনিল্যাটারাল একটা সাইডের ব্রেস্ট থেকে যদি ডিসচার্জ হয়, তাহলে অবশ্যই হাই রিস্ক এটা প্রচুর। তার কারণ হচ্ছে যে সাধারণত যারা ক্যান্সারের পেশেন্ট থাকে, তাদের একটা সাইজ থেকে স্টার্ট হয় ডিসচার্জ, এবং তার সাথে যদি ব্লাডি ডিসচার্জ থাকে, তাহলে আরো প্রচুর হাই রিস্ক থাকে। স্পন্টেনিয়াস আছে, কোনো রকম ভাবে কোনো প্রেস করছি না, কোনো চাপ দিচ্ছি না, হঠাৎ অথচ বেরিয়েই যাচ্ছে ডিসচার্জটা, তাহলে প্রচন্ড হাই রিস্ক। এবং তার সাথে সাথে যদি কোনো লাম্প থাকতে পারে, বা স্কিনের কোনো চেঞ্জ আসছে, বা নিপিলের কোনো চেঞ্জ হচ্ছে, নিপিল হয়তো ফানেল লাইক নিপিল, বা নিপিল ভেতরে ঢুকে যাচ্ছে, এরকম যদি আমি হিস্ট্রি পাই, তাহলে অবশ্যই ক্যান্সারাস টেন্ডেন্সি থাকতে পারে, এবং এটা ভেরি ভেরি হাই রিস্ক বলতে পারেন। কারণ কি কি থাকতে পারে? কজেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে ডিসচার্জ হচ্ছে নিপিল দিয়ে বা ব্রেস্ট থেকে, তার জন্য স্পেসিফিক কিছু কারণ আছে, যে কারণগুলো অবশ্যই আমাদের জানা দরকার আছে। প্রথমত হচ্ছে হরমোনাল কিছু ইমব্যালেন্স যদি হয়, তাতে কিন্তু এই ধরনের ডিসচার্জ একটা আসে। যেমন কি প্রোল্যাকটিন একটা হরমোন যদি হঠাৎ করে বেড়ে যায়, তাহলে প্রোল্যাকটিনের কাজ হচ্ছে স্টিমুলেশন অফ মিল্ক প্রোডাকশন। তো একটা মিল্কি ডিসচার্জ যদি হয় বিফোর প্রেগনেন্সি বা বিফোর ম্যারিডও হতে পারে, বা উইদাউট এনি সাইন অফ প্রেগনেন্সি, তাহলে আমরা সাসপেক্ট করতে পারি যে প্রোল্যাকটিন লেভেলটা বাড়ছে বা প্রোল্যাকটিন লেভেলটা বেড়েছে। সাধারণত কোন সময়ে প্রোল্যাকটিন লেভেল বাড়তে পারে? কিছু স্পেসিফিক কিছু ডিজিজ আছে, যে ডিজিজগুলোর জন্য প্রোল্যাকটিন লেভেলটা বাড়ে। প্রথম হচ্ছে পিটুইটারি একটা টিউমার, পিটুইটারি গ্ল্যান্ডে যদি কোনো টিউমার থাকে, যেটাকে প্রোল্যাকটিনোমা বলা হয়, তার জন্য এক্সেস একটা প্রোল্যাকটিন সিক্রেশন সাধারণত দেখা যায়, এবং এই জন্যই একটা ডিসচার্জ আসতে পারে।
থাইরয়েড ডিজিজ যেমন হাইপোথাইরয়েডিজম, টিএইচএস লেভেলটা যদি বেড়ে যায় এবং সেটা একটা ইম্পর্টেন্ট কারণ বলতে পারেন যে এই ধরনের ডিসচার্জের জন্য। কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলো প্রোল্যাকটিনকে বাড়াতে হেল্প করে, যেমন অ্যান্টি ডিপ্রেসিভ কিছু মেডিসিন, অ্যান্টি সাইকোলজিক্যাল কিছু মেডিসিন, বার্থ কন্ট্রোল পিল, এই ধরনের মেডিসিন কিছু আছে যার জন্য হরমোনাল ইনব্যালেন্স করে দেয় এবং প্রোল্যাকটিন লেভেলটাও বাড়াতে হেল্প করে। 2 নম্বর হচ্ছে ব্রেস্ট স্টিমুলেশন, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ডিসচার্জেসের জন্য। ডিউরিং ইন্টারকোর্স বা ডিউরিং সেক্সুয়াল অ্যাক্টিভিটির সময় যদি স্টিমুলেশন করে বা টাইট ক্লথিং এর জন্য স্টিমুলেশন হয়, তাতেও কিন্তু একটা ডিসচার্জ আসতে পারে, যেহেতু ব্রেস্টে একটা স্টিমুলেশন হচ্ছে। 3 নম্বর হচ্ছে ফাইব্রোসিস্টিক ব্রেস্ট চেঞ্জ যদি হয়, একটা লাম্প তার সাথে হয়তো টেন্ডারনেস একটা ব্রেস্টের মধ্যে থাকছে, পসিবল টু ডিসচার্জ হতে পারে। স্পেশালি কখন হয়? বিফোর পিরিয়ডস বা বিফোর মেন্সের সময়। এটা নন ক্যান্সারাস থাকে, সাধারণত বিনাইন টাইপের এরকম ফাইব্রোসিস্টিক চেঞ্জ আসে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন আমরা দেখতে পাচ্ছি যে ফাইব্রোসিস্টিক চেঞ্জের এই ধরনের কিন্তু প্রচুর মেয়েরা আমাদেরকে দেখাতে আসছে, স্পেশালি বিফোর ম্যারিড বা আফটার ম্যারিড আমরা দেখতে পাচ্ছি। এই নিয়ে আমি প্রচুর ভিডিও করেছি, ব্রেস্ট টিউমার, ব্রেস্ট কার্সিনোমা, ফাইব্রোঅ্যাডিনোমা, প্রত্যেকটা ভিডিও আমি লিঙ্কে দিয়ে দেবো, আপনারা আরও ভালোভাবে ডিটেলস বুঝতে পেরে যাবেন যে কোন কেসে কি ডিটেলস আছে। 4 নম্বর ফ্যাক্টর হচ্ছে ডাক্ট একটাশিয়া, একটা ভেরি ইম্পর্টেন্ট নন ক্যান্সারাস একটা কন্ডিশন। সাধারণত কি হয় যে ডাকটিউল থাকে ব্রেস্টের মধ্যে, সেটা ব্রেস্ট নিপিলের মধ্যে সেটা বড় হয়ে যায় এবং নিপিলের মধ্যে নিপিল থেকে ওয়াইডেন হয়ে যায়, বড় হয়ে যায় এবং থিকনেস হয় এবং তার সাথে সাথে ফ্লুইড ওখান থেকে ডিসচার্জ হতে পারে। সাধারণত এটা মেনোপজাল স্টেজে দেখা যায়, আফটার 45 ইয়ার্সের পরে বা 55 ইয়ার্সের মধ্যে সব থেকে বেশি এটা সাধারণত দেখতে পাওয়া যায়। এটার মধ্যে গ্রিন, ব্ল্যাক এবং স্ট্রিকি একটা ডিসচার্জ অনেক সময় আসতে পারে। 5 নম্বর ইনফেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ব্রেস্ট নিপল থেকে ডিসচার্জের জন্য, যার জন্য মাস্টাইটিস হতে পারে বা অ্যাবসেস হতে পারে। তার সাথে যদি মাস্টাইটিস বা অ্যাবসেস থাকে, এটার সঙ্গে অ্যাসোসিয়েটেড কিছু সিমটম থাকবে, যেমন একটা পেন থাকবে, একটা ফিভার থাকতে পারে, একটা রেডনেস থাকবে, একটা সোয়েলিং থাকবে, টেন্ডারনেস থাকবে, রিলিফ বাই ওয়ার্ম অ্যাপ্লিকেশন, এরকম একটা হিস্ট্রি রোগীরা আমাদের ক্ষেত্রে নিয়ে আসবে। তাদের ক্ষেত্রে যদি এরকম যদি সমস্যা হিস্ট্রি থাকে, তাহলে ভাবতে হবে মাস্টাইটিস বা ইনফেকশন কিছু একটা হয়েছে। ডিসচার্জ মেবি পাস লাইকও হতে পারে বা ব্লাডি হতে পারে। ইন কেস অফ ইনফেকশন মাস্টাইটিসের ক্ষেত্রে এটা আসতে পারে। 6 নম্বর ইন্ট্রাডাক্টুলার প্যাপিলোমা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ডিজিজ অফ ব্রেস্ট, স্মল এবং বিনাইন একটা টিউমার বলতে পারেন, যে মিল্কি ডার্ক থেকে হয় এবং এটা ব্লাডি এবং ক্লিয়ার ডিসচার্জ একটা নিপিল থেকেও কিন্তু আসতে পারে। 7 নম্বর হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি রেয়ার বাট ভেরি ইম্পর্টেন্ট একটা ডিজিজ, যেটার কারণে কিন্তু এই ধরনের ডিসচার্জ আসতে পারে এবং সাধারণত ব্লাডি ডিসচার্জ আমরা দেখতে পাই। ব্লাডি স্পেশালি ওয়ান ব্রেস্ট থেকে এবং স্পন্টেনিয়াসলি হয়, তার সাথে সাথে হিস্ট্রি থাকে একটা লাম্প বা স্কিনের কোনো চেঞ্জ থাকে বা নিপিলের কোনো চেঞ্জ থাকে। এরকম যদি আমরা চেঞ্জে বা হিস্ট্রি পাই, তাহলে অবশ্যই সন্দেহ করতে পারি যে ব্রেস্ট কার্সিনোমা এটা হয়েছে। তো টোটাল যে 7খানা কারণ বললাম, সেই কারণগুলোই সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর ডিসচার্জেস ফ্রম ব্রেস্ট উইদাউট এনি সাইন অফ প্রেগন্যান্সি। এবার আমরা আলোচনা করব হাউ টু প্রিভেন্ট ইট। আমরা যদি এই ধরনের ডিসচার্জ আসতে পারে, তাহলে কিছু ন্যাচারাল প্রসেস আছে, যে প্রসেসগুলো আমাদের প্রথম থেকে মেনটেন করা দরকার, তার জন্য কিন্তু ডিসচার্জটা বন্ধ হতে পারে। এগুলো যদি আমরা মেনটেন করি, যেমন প্রথমত হচ্ছে অ্যাভয়েড একটা এক্সেস নিপুল স্টিমুলেশন, এটা অ্যাভয়েড করতে হবে, স্পেশালি ডিউরিং সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা সেলফ এক্সাম হতে পারে বা ফ্রিকশন ডিউরিং কোনো টাইট ক্লথিং, এটা প্রথমত অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড না করলে, স্টিমুলেশন না হলেই কিন্তু ব্রেস্ট থেকে ডিসচার্জ আসতে পারে। একটা অ্যাভয়েড ফ্রিকুয়েন্ট একটা স্কুইজিং বা চেকিং অফ ডিসচার্জ, বারে বারে ডিসচার্জটা দেখছি, স্কুইজ করে দেখছি যে ডিসচার্জ হচ্ছে নাকি, এই জিনিসটাও সম্পূর্ণ চেঞ্জ করতে, অ্যাভয়েড করতে হবে। অবশ্যই একটা ওয়ার কমফোর্টেবল সাপোর্টিভ ব্রা পড়তে হবে, সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ব্রেস্ট প্রবলেমের জন্য। এর আগে স্পেশালি একটা কেস নিয়ে আমি আলোচনা করেছি, ব্রা ইজ রেসপন্সিবল ফর ব্রেস্ট ফাইব্রোঅ্যাডিনোমা রেসপন্স আলোচনা করেছি এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ভিডিও, আপনারা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দেবো, চাইলেই দেখতে পারেন যে ব্রা কতটা রেসপন্সিবল, কতটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এই ব্রেস্ট ফাইব্রোঅ্যাডিনোমার জন্য। তো অবশ্যই ওয়ার একটা কমফোর্টেবল এবং সাপোর্টিভ ব্রা, যেটার ক্ষেত্রে স্কিনের কোনো ফ্রিকশন হয়েও কিন্তু সেকেন্ডারি ইনফেকশন হওয়ার চান্সটা কম থাকে, তার জন্য ডিসচার্জও কম হতে পারে। এবং অবশ্যই বি জেন্টল ডিউরিং ব্রেস্ট এক্সাম। আমি যখন ব্রেস্ট এক্সাম করব, তাহলে একটা অবশ্যই জেন্টল, এটা খুব তাড়াহুড়া নয়, খুব প্রেশার নয়, এটা লক্ষ্য করতে হবে।
2 নম্বর ম্যানেজ হরমোন ইমব্যালেন্স। প্রথমত হচ্ছে হাই প্রোল্যাক্টিন লেভেল যদি থাকে তাহলে ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ফর মিল্কি ডিসচার্জ। তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল প্রোল্যাক্টিন যেন না বাড়ে তার জন্য অবশ্যই আমাকে মেডিসিন কিছু ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে এবং মেডিসিন ডেফিনেটলি খেতে হবে এবং কনসাল্ট করে কিন্তু অবশ্যই প্রোল্যাক্টিন লেভেলটা নর্মাল করতে হবে। এবং ট্রিট হাইপোথাইরয়েড পেশেন্ট, যারা থাইরয়েড প্রবলেমে ভুগছে, থাইরয়েড ডিজিজে ভুগছে, তাদের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে যেন খুব তাড়াতাড়ি থাইরয়েড প্রবলেমটা কমে। এবং একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে একটা হরমোনাল ব্যালেন্স ইমব্যালেন্স হয়, একটা স্ট্রেস বা ডিপ্রেশন বা অ্যাংজাইটি একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে ফ্যাক্টরগুলোর জন্য এই ধরনের প্রবলেম অনেক সময় ক্রিয়েট করে এবং এটা এগুলোকে আমাকে অ্যাভয়েড করতে হবে। কিছু ফুডস আছে যে ফুডসগুলো সাধারণত প্রোল্যাক্টিন বেশি থাকলে সেই ফুডসগুলো আমরা অ্যাডভাইস করতে পারি, স্পেশালি ফ্ল্যাক্স সিড টাইপের, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড টাইপের, তার সাথে আলমন্ড, তার সাথে চিয়া সিড, মেথি সিডস, এবং তার এগুলো আমরা অ্যাডভাইস দিতে পারি। এগুলোর মধ্যে সোয়া প্রোডাক্টের মধ্যেও প্রচুর হেল্পফুল। কুসিফেরাস কিছু ভেজিটেবল আছে, স্পেশালি বাঁধাকপি, ফুলকপি, ব্রোকলি, এগুলো প্রচুর হেল্পফুল প্রোল্যাক্টিন লেভেলটা কমানোর জন্য। আমরা যদি এগুলো অ্যাডভাইস করি তাহলে অবশ্যই ওটার সঙ্গে সঙ্গে আমরা খেতে পারি। রিভিউ ইওর মেডিসিন। আমরা একটা কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এই প্রোল্যাক্টিন লেভেলটাকে বাড়িয়ে দেয়, সেই মেডিসিনগুলোকে আমার রিভিউ করতে হবে, অন্তত ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। যদি আমি সেই ওষুধগুলো খাওয়ার পরে যদি দেখা যায় যে আমার ব্রেস্ট থেকে ডিসচার্জ হচ্ছে তাহলে অবশ্যই কনসাল্ট করতে হবে। স্পেশালি কোন ধরনের ওষুধ, যদি অ্যান্টি ডিপ্রেসিভ যারা ড্রাগ খাচ্ছে, অ্যান্টি সাইকিয়াট্রিক কিছু মেডিসিন যারা খাচ্ছে, বার্থ কন্ট্রোল পিল যারা কনজিউম করছে, বা বিপি মেডিসিন কিছু আছে, ব্লাড প্রেশার মেডিসিন, তার জন্যও কিন্তু অনেক সময় এই ধরনের ডিসচার্জ হতে পারে। এবং যাদের এই ধরনের ডিসচার্জ এইসব ওষুধ খাওয়ার পরে হচ্ছে তাদেরকে অবশ্যই বলবো যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনি ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন এবং ডাক্তারকে বলুন যে আমার এরকম ডিসচার্জ হচ্ছে, ডেফিনেটলি আপনাকে বেটার কিছু সাজেশন আপনাকে দেবে। 4 নম্বর হচ্ছে কুইট স্মোকিং। স্মোকিংটা আমাকে বাদ দিতে হবে, তার কারণটা হচ্ছে স্মোকিং ইজ ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ডাক্ট অ্যাক্টেশিয়ার জন্য। স্মোকিং একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর ক্রিয়েট করে এই অ্যাক্টেশিয়া করার জন্য। তো কোয়াইট স্মোকটা আমাকে এনিহাও বন্ধ করতে হবে। যারা অ্যাক্টিভ স্মোকিং আছে, স্মোকার বা প্যাসিভ স্মোকার যদি থাকে, আশেপাশে কেউ যদি স্মোক করে তাহলে আমাকে ওখান থেকে সরে যেতে হবে। 5 নম্বর ব্রেস্ট, অবশ্যই ম্যানেজ হাইজিন এবং হেলথ। এটা অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে। ব্রেস্ট, স্পেশালি মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট হাইজিনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অন্তত ক্লিন ইউর ব্রেস্ট জেন্টলি উইথ মাইল্ড সফট। ডেফিনেটলি যারা মাদার্স আছে, যারা স্পেশালি যদি আফটার বেবি খেয়ে অনেকজন খাওয়ায় তারপর থেকে ক্লিন করতে চায় না, এতে কিন্তু ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি প্রচুর বেশি থাকে। এবং যাদের ক্ষেত্রে হোক না কেন, নন ম্যারিড বা ম্যারিড বা নন প্রেগনেন্ট বা প্রেগনেন্ট, যাদের ক্ষেত্রে হোক না, ব্রেস্ট একটা অন্তত 3 থেকে 4 বার দিনে অবশ্যই একটা ক্লিন করার প্রয়োজন, মাইল্ড সফট দিয়ে অবশ্যই প্রয়োজন আছে। এবং অ্যাভয়েড হার্স কেমিক্যাল। আমরা চেষ্টা করবো যেটা কোনো রকমে যেসব কেমিক্যালের ক্ষতি করে সেই কেমিক্যালগুলো আমরা অ্যাভয়েড করবো। খুব রাফলি খুব পরিষ্কার করতেছে সেটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করবো। অবশ্যই জেন্টলি পরিষ্কার করতে হবে এবং চেষ্টা করতে হবে যদি কোনো রকমভাবে কোনো লাম্প বা স্কিনের কোনো চেঞ্জ আসছে বা ব্লাডি ডিসচার্জ, তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। 6 নম্বর হচ্ছে রেগুলার ব্রেস্ট সেলফ এক্সাম, স্পেশালি আফটার পিরিয়ড। যখন প্রত্যেক মাসে পিরিয়ডস হচ্ছে, পিরিয়ডসের পরপরই আমাকে প্রত্যেক মাসে একবার আমি অন্তত ব্রেস্ট চেক আপ অবশ্যই করব এবং তার সাথে সাথে অবশ্যই জেন্টলি করব এবং কোনো রকম প্রেস বা কোনো রকম ইরিটেশন করতে যাব না যেন এক্সেস ডিসচার্জটা বাড়ে। 8 নম্বর ফলোইং অ্যাবনর্মাল কিছু ডিসচার্জ, যারা অ্যাবনর্মাল ডিসচার্জ হচ্ছে সেটা অবশ্যই ফলো করতে হবে এবং সেটা দেখতে হবে যে আগের থেকে কতটা ইম্প্রুভমেন্ট কিছু হলো না হলে ডক্টরের সঙ্গে কনসাল্ট করতে হবে। তো হাউ টু প্রিভেন্ট ইট, যেটা নিয়ে আলোচনা করলাম, ব্রেস্ট ডিসচার্জ স্পেশালি নন প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে যেটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা যে প্রিভেন্টটা করলাম সেই প্রিভেনশন অবশ্যই মানতে হবে, তাহলে ডেফিনেটলি এই প্রবলেমে সলভ হবে। লাস্টলি হোমিওপ্যাথি কি ট্রিটমেন্ট আছে। হোমিওপ্যাথি ডেফিনেটলি কিছু স্পেসিফিক কিছু মেডিসিন আমাদের ক্ষেত্রে আছে যে ওষুধগুলো খুবই ভালো রেসপন্স করে হোমিওপ্যাথিক্যালি। প্রথমত যে ভালো ওষুধ, সব থেকে বেশি ভালো ওষুধ, সেটা হচ্ছে ফাইটোলক্কার ডিকনড্রাইজ, ভেরি ভেরি এক্সেলেন্ট মেডিসিন। স্পেশালি মিল্কি টাইপের অফ ডিসচার্জ যদি থাকে এবং স্টিকি টাইপ ডিসচার্জ যদি থাকে স্পেশালি ব্রেস্ট, এবং তার সঙ্গে সঙ্গে যদি ফাইব্রোঅ্যাডেনোমা বা লাম্প কিছু যদি থাকে ব্রেস্টের মধ্যে, তাহলে দারুণ রেসপন্স আমরা দেখতে পেয়েছি। আমরা কতটা পোটেন্সি দেবো, 30 পাউন্ডে ফাইটোলক্কা আমি দেবো, 30 পাউন্ড অন্তত দিনে 4 বার করে 7 থেকে 8 দিন চালালে কিন্তু আস্তে আস্তে প্রবলেম সলভ হবে।
তারপরে কোনিয়াম ম্যাক আমি দিতে পারি। কোনিয়াম ম্যাকের সঙ্গে এটা ফাইব্রোসিস্টিক চেঞ্জ থাকে, ফাইব্রো অ্যাডিনোমা থাকে ব্রেস্টের মধ্যে, বোথ ব্রেস্টে থাকে, তার সঙ্গে নিপিলের কিছু চেঞ্জ থাকে, নিপিল ইনফেকশন হয়ে যায় এবং একটা ডিসচার্জ হয়, সেই সব ক্ষেত্রে আমরা কোনিয়াম ম্যাক 30 পোটেন্সি দিনে 4 বার যদি 7 দিন চালাই তাহলে ডেফিনেটলি এই প্রবলেমটা আস্তে আস্তে সলভের দিকে যাবে। ক্যালকিউলেট কার্ভ দিতে পারি, স্পেশালি ওবেস দ্বারা আছে, ক্লিয়ার লাইক ডিসচার্জ একটা থাকে, ওয়েট থাকেও এবং তার সাথে সাথে একটা সোয়েলিং থাকে ব্রেস্টের মধ্যে, এরকম যদি একটা হিস্ট্রি পাই, ক্যালকিউলেট কার্ভ 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন চালানো আস্তে আস্তে সমস্যার সমাধান হবে। পালসেট্রিল আমি দিতে পারি। কাদের ক্ষেত্রে দেবো পালসেটটা? যেসব মহিলারা একটু অ্যাংজাইটি ডিপ্রেশনে ভুগছে, অল্পতে ইজিলি ক্রাইং, মাইল্ড জেন্টাল আছে, জলের পিপাসা কম, তাদের ক্ষেত্রে যদি এরকম ব্রেস্টের ডিসচার্জ হয় বা ব্রেস্টের ফাইব্রোঅ্যাডিনোমা হয়, তাদের ক্ষেত্রে আমি অবশ্যই চেষ্টা করব যে পালসেটটা 30 পোটেন্সি দিনে 4 থেকে 5 বার অন্তত 7 দিন যদি চালাই, তাতেও আস্তে আস্তে সমস্যার সমাধান কিন্তু সম্পূর্ণ সমাধান হবে। সাইলেশিয়া দিতে পারি যদি নিপিলে কোনো ইনফেকশন হয়ে যায়, পাস ফরমেশন হয়েছে, নিপিল ফানেল লাইক হয়ে গেছে, রিট্রাকশন হচ্ছে নিপিল, সেসব ক্ষেত্রে আমরা সাইলেশিয়া 30 পোটেন্সি দিনে 4 থেকে 5 বার আমি চালালেও ডেফিনেটলি 100% এই সমস্যার সমাধান হবে। গ্রাফাইটিস আমরা কখন দেবো? একটা ডিসচার্জ, স্ট্রিকি টাইপ অফ ডিসচার্জ হচ্ছে এবং তার সাথে সাথে ফাইব্রো অ্যাডিনোমা বোথ ব্রেস্ট যদি হতে পারে বা সিঙ্গেল ব্রেস্টে থাকতে পারে, তার সাথে সাথে ওবেসিটি পার্সন থাকবে, কনস্টিপেশনের প্রবলেম থাকে, পিরিয়ডিক্যাল ডিস্টারবেন্স থাকবে, স্পেশালি পিরিয়ডসের আগে পরে ব্রেস্টে একটা পেন থাকবে, তার সাথে সাথে লিউকোরিয়া একটা ডিসচার্জ থাকবে, এরকম যদি একটা হিস্ট্রি পাই, আমরা গ্রাফাইটিস 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন চালালো আস্তে আস্তে সমস্যার সমাধান হবে। ক্যালিবাইক্রোমিক আমি দিতে পারি কখন? যখন একটা ব্রেস্ট এরকম ফাইব্রো অ্যাডিনোমা থাকবে, একটা ডিসচার্জ থাকবে, ডিসচার্জটা পুরো দড়ির মতো হয়ে যাবে, পুরো স্ট্রিঙ্গি টাইপের দড়ি, টানলে পুরো দড়ির মতো হবে, এরকম একটা ডিসচার্জ থাকবে, স্পেশালি নাইটের দিকে বেশি বাড়ে, ট্রিমেন্ডাস একটা পেন থাকে এবং পয়েন্ট পেন এই জায়গাতে পেন, এরকম একটা হিস্ট্রি আমাদের রোগীরা দেয় এবং তার সঙ্গে ডিসচার্জ থাকে, এরকম যদি হিস্ট্রি থাকে ক্যালিবাইক্রোমিক 30 পোটেন্সি দিনে 4 বার করে 7 দিন আপনার সমস্ত সমস্যা সমাধান হবে। লাস্টলি মার্কসল আমি ইউজ করতে পারি 30 পোটেন্সি। মার্কসল কখন আমি ইউজ করব? স্পেশালি এই ধরনের ডিসচার্জ, ব্লাডি একটা ডিসচার্জ বা মিল্কি ডিসচার্জ হতে পারে ব্রেস্ট থেকে, তার সাথে ময়েস্ট টাং একটা থাকতে পারে, তার সাথে সাথে একটা নাইট অ্যাগ্রাভেশন থাকতে পারে, মুখে একটা দুর্গন্ধ থাকতে পারে, একটা ক্রনিক আমাশার প্রবলেম হয়তো থাকতে পারে, একটা পিরিয়ডিক্যাল বা লিউকোরিয়াল ডিসচার্জ থাকতে পারে এবং ব্রেস্ট থেকে একটা ইনফেকশন এবং তার সাথে ট্রিমেন্ডাস অফেন্সিভ একটা ডিসচার্জ যদি হয়, তাহলে মার্কসল 30 পোটেন্সি দিনে 4 বার 7 দিন চালালেও আস্তে আস্তে সমস্ত সমস্যা ব্রেস্টের যে প্রবলেম ডেফিনেটলি সলভ হবে। তাহলে এগুলো জিনিস অবশ্যই আমার করার প্রয়োজন আছে, এটা না করলে কিন্তু কোনো রকমভাবে আমি বুঝতে পারবো না যে আমার ট্রিটমেন্ট প্রসেসটা কি আছে। আমাদের অবশ্যই প্রত্যেকটা পার্সনের ক্ষেত্রে এই ধরনের যদি সমস্যা হয় তাহলে প্রিভেনশনের সঙ্গে সঙ্গে এই ট্রিটমেন্টটা আমরা করে দেখতে পারি। যদি ভালো থাকেন আপনি কমেন্ট বক্সে লিখুন, না হলে এর পরে কি মেডিসিন আসবে বা নিয়ারেস্ট কোন কোয়ালিফাইড হোমিওপ্যাথি ডাক্তারকে দেখালেও আপনি বুঝতে পেরে যাবেন যে আপনাকে ডেফিনেটলি হেল্প করবে এর পরে মেডিসিন কি আসবে। লাস্টলি ইনভেস্টিগেশন আমি কি করব? প্রথমত হচ্ছে ব্রেস্টের জন্য একটা সব থেকে বেস্ট ইনভেস্টিগেশন যদি বলতে পারেন তাহলে হচ্ছে ইউএসজি যদি আমরা করি তাহলে আমরা বুঝতে পারবো কি চেঞ্জ আছে ব্রেস্টের মধ্যে। তারপর আরো কনফার্ম হওয়ার জন্য ম্যামোগ্রাফি আমরা করতে পারি, ডিসচার্জ থেকে আমরা বায়োপসি দিতে, ওখান থেকে যদি আমার কোনো সন্দেহ হয়, লাম্প হয়, তাহলে বায়োপসি করতে পারি এবং ডিসচার্জটা কালচার করতে পারি, আমরা তাহলে কনফার্ম হতে পারবো যে কি প্রবলেমটা কোথা থেকে আসছে। আমরা একটা পোল্যাকটিন টেস্ট করতে পারি, যদি পোল্যাকটিন লেভেলটা বাড়া থাকে তাহলে আমরা আরো কনফার্ম হতে পারবো যে পোল্যাকটিন বাড়া আছে। একটা আমরা থাইরয়েড প্রোফাইল করতে পারি, থাইরয়েড প্রোফাইল করলেও আমরা শিওর হবো যে থাইরয়েড প্রবলেম আছে নাকি। তো এরকম হরমোনাল কিছু ডিসব্যালেন্স যদি হয় তাহলে আমরা রিপোর্ট করে অন্তত কনফার্ম হতে পারবো যে এই ডিসচার্জটা কোথা থেকে আসছে। তো আজকে আপাতত এটুকুই। সবাইকে অনুরোধ করছি প্রচুর পরিমাণে শেয়ার করুন, তার কারণ হচ্ছে এই প্রবলেমটা নিয়ে এতজনের মধ্যে হয়তো আছে লজ্জার খাতিরে কেউ বলতে পারে না বা শেয়ার করতে পারে না, ডাক্তারের কাছেও আসতে পারে না। প্লিজ এটাকে নিয়ে থাকবেন না, নিয়ারেস্ট এনি হাউ কোনো ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন বা এই ওষুধগুলো ট্রাই করুন, কারণ এই প্রবলেমটা থেকে আস্তে আস্তে ব্রেস্ট কার্সিনোমার দিকে হতে পারে এবং প্রবলেম আস্তে আস্তে আরো খারাপের দিকে যেতে পারে। তো আপাতত আজকে এটুকুই। সবাই লাইক, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেল ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ফিজিশিয়ান যেটা আছে সেই চ্যানেলকে আপনারা ফলো করুন। প্রিভিয়াস প্রচুর ভিডিও আছে ব্রেস্ট নিয়ে, ব্রেস্ট ফাইব্রো অ্যাডিনোমা থেকে শুরু করে ক্যান্সার থেকে শুরু করে প্রচুর, এবং আদার অনেক ভিডিও আছে। আপনারা চাইলে আরও ভিডিও দেখতে পারেন প্রিভিয়াস, দেখে আপনারা ডেফিনেটলি রিভিউ দিন যে কেমন, কমেন্ট করুন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাইকে থ্যাংক ইউ।